আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের কাছে একটি হাউসহোল্ড নেম। ঘরে ঘরে এই নামটি উচ্চারিত হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ চোখ রাখছিলেন আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, যেটিকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত বলি, সেই ট্রাইব্যুনালটির দিকে চোখ রাখছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ। সেখানে কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে, আর সেখানে হচ্ছিল 2024-এর জুলাই আগস্টে শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ হর্তাকর্তারা এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা যেভাবে মানুষ হত্যা করেছিলেন, যেভাবে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছিলেন, এই সব কিছুর বিচার হচ্ছিল সেখানে আইসিটিতে। শুধু তাই না, হাসিনা আমলে আওয়ামী লীগের পুরো সময়টায় যত গুম খুন গুপ্ত হত্যা হয়েছে সেগুলোরও বিচার শুরু হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো সেই জন্যই বাংলাদেশের কোটি কোটি মানুষ চোখ রাখছিলেন সেই ট্রাইব্যুনালটির দিকে, এবং সেই ট্রাইব্যুনালের প্রাণ পুরুষ বলতে গেলে তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তো তিনি বিদায় নিলেন গতকালই, আর তার বিদায় মুহূর্তে আর দায়িত্ব নিলেন বিএনপি দলীয় আইনজীবী, যিনি একসময় বেগম খালেদা জিয়ার প্রসিকিউশন টিমে ছিলেন, মিস্টার আমিনুল ইসলাম। তো বিদায় বেলায় তাজুল ইসলামের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ এসেছে। লোমহর্ষক বলাই ভালো আসলে, কারণ এমন অভিযোগ তার বিরুদ্ধে আসবে আমরা কখনো ভাবিনি। তাই আমরা যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, জুলাই যোদ্ধাদের অ্যাডমায়ার করি এবং মানবতা বিরোধী অপরাধকারীদের বিচার হবে সেটি চাই, তারা সেটি প্রত্যাশা করিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ উঠবে, আর অভিযোগটি এসেছে তারই সহকর্মী প্রসিকিউশন টিমের আরেক প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। সে অভিযোগ করেছেন গুরুতর অভিযোগগুলো। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা হয়ে গেছে আমি কি নিয়ে কথা বলছি। সো গতকাল থেকে এইটি কিন্তু এখন বিভিন্ন জায়গায় আলোচনার বিষয়বস্তু, তাজুল ইসলাম, আইসিটি ইত্যাদি। তো BM সুলতান মাহমুদ এই অভিযোগগুলো কোনো সাংবাদিক সম্মেলনে করেননি। এই অভিযোগগুলো তিনি করেছেন দেশের আরেক নাগরিক, তার এক ফেসবুক পোস্টে তিনি একটি বিশেষ শিরোনামে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুক আইডিতে নিজের। কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, কাজী মুস্তাফিজুর রহমান আহাদ তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছিলেন গতকাল সোমবার। আর সেই পোস্টে শিরোনাম ছিল ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক, কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে। এই শিরোনামের পোস্টে তিনি তাজুল ইসলাম সম্পর্কে কিছু অভিযোগ করেছিলেন, আর সেই অভিযোগের প্রেক্ষিতে সেই পোস্টে দুটো কমেন্ট করেছেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। তিনি সেই কমেন্ট দুটো করেছেন। তো তার সেই কমেন্ট দুটো আসলে দুটো গুরুতর অভিযোগ, দুটো না বেশ কয়েকটি অভিযোগ, যেই অভিযোগগুলো ছোড়া হয়েছে চিফ প্রসিকিউটর সাবেক তাজুল ইসলামের বিরুদ্ধে এবং প্রসিকিউশন টিমের 3-4 জনের একটি বিশেষ চক্র BM সুলতান মাহমুদের ভাষায়। তাজুল ইসলাম ঘনিষ্ঠ 3-4 জনের একটি টিম, প্রসিকিউশন টিম, যাকে তিনি, যে টিমটিকে তিনি তাজুল সিন্ডিকেট বলতে পছন্দ করেন। তার কমেন্টে তিনি সেটি উল্লেখ করেছেন, তাজুল সিন্ডিকেট। এবং তিনি বলেছেন যে তাজুল সিন্ডিকেট, তাজুল ইসলামের চিফ প্রসিকিউটরের চেয়ারটি, সেই চেয়ারটি ঘিরে একটি পয়সা কামাবার ধান্দা করবার একটি জায়গা বানানো হয়েছিল। এই গুরুতর অভিযোগটি তিনি করেছেন। এবং কমেন্টে তিনি আরও যেই সব অভিযোগ করেন সেগুলো হলো, আমরা প্রথমে অভিযোগগুলো দেখব, তারপর দেখব এই অভিযোগগুলো কতটা বাস্তবসম্মত, সত্যি কি না, এগুলো কি সত্যিকার অর্থে অভিযোগ আকারে দাঁড়াতে পারবে, দাঁড়ায়, নাকি ঠাকুরমার ঝুলিতে নতুন সংযোজন। আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা, তার অভিযোগগুলোর মধ্যে গুরুতর কয়েকটি অভিযোগ আছে। সেটি হলো, আশুলিয়া এলাকায় আমাদের জানা আছে সেই উত্তাল দিনগুলোতে অভ্যুত্থানের 6 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল। পুলিশ বাহিনীর সদস্যরা এই ন্যাক্কারজনক কাজটি করেছিলেন, আর একজনকে হত্যা করা হয়েছিল। তো 7টি হত্যাকাণ্ডের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে প্রসিকিউশন চলছিল, সেখানে আশুলিয়া থানার দারোগা, তার নাম হলো শেখ আফজালুল হক। তো আফজালুল হক ইতিপূর্বেই গ্রেপ্তার তাকে করা হয়েছিল। তো গত নভেম্বরের এক সন্ধ্যায় আরেক
প্রসিকিউটর, এক প্রসিকিউটর অভিযোগ করছেন, যার কথা বলছি সুলতান মাহমুদ, আর আরেক প্রসিকিউটর তার নাম হলো দুঃখিত, আমি তার নামটি একটু বের করবার চেষ্টা করছি, গাজী মনোয়ার হোসাইন তামিম। দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, গাজী মনোয়ার হোসাইন তামিম। তো বিএম সুলতান মাহমুদ নিজে প্রসিকিউটর হয়ে তার আরেক কলিগ গাজী মনোয়ার হোসাইন তামিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে গত নভেম্বরের কোনো এক সন্ধ্যায় সেই আশুলিয়া থানার দারোগা সাব ইন্সপেক্টর আফজালুল হকের ওয়াইফকে দেখেছেন গাজী মনোয়ার হোসেন তামিমের রুমে ঢুকতে একটি ভারী ব্যাগ নিয়ে, যেই ব্যাগটিতে টাকার বান্ডল ছিল বলে বিএম সুলতান মাহমুদ সন্দেহ করেছিলেন, এবং তিনি তার এই সন্দেহের কথা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানিয়েছিলেন। তো তাজুল ইসলাম এটি আমলে নেননি, এটি তার অভিযোগ, এবং বরং উল্টো তাদেরকে বকাঝকা করেছেন, এই অভিযোগ তিনি এনেছেন। তাহলে প্রথম অভিযোগ হলো আরেক প্রসিকিউটরের বিরুদ্ধে, যার নাম হলো যেটি মাত্রই আমি বললাম তামিম, গাজী মনোয়ার হোসেন তামিম। আর তামিম এই টাকা নিয়েছেন আসামি বা অপরাধী বা অভিযুক্ত সাব ইন্সপেক্টর শেখ আফজালুল ইসলামের ওয়াইফের কাছ থেকে। এই ছিল প্রথম অভিযোগ। আচ্ছা, দ্বিতীয় অভিযোগ হলো যে এই আফজালুল হককে আসামি বানানো হয়নি, তাকে খালাস দেওয়া হয়েছে, তাকে রাজসাক্ষী করা হয়েছে, অ্যাপ্রুভার যেটিকে বলি আমরা ইংরেজিতে, এবং তাকে খালাস দেওয়া হয়েছে, তার বিচার হয়নি। আর আরেক রাজসাক্ষীর কথাও তিনি বলেছেন, কেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনকে রাজসাক্ষী করা হলো, এই প্রশ্ন তিনি তুলেছেন, সেখানেও অর্থের লেনদেনের ইঙ্গিত করেছেন। আর আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, যেই মামলায় সাব ইন্সপেক্টর আফজালুল হক অপরাধী হলেন না, অ্যাকিউজড হলেন না, তিনি হলেন রাজসাক্ষী এবং খালাস পেলেন। এই মামলাটির রায় হয়েছিল গত 5 ফেব্রুয়ারি। তো সেই রায়ে 6 জনের মৃত্যুদণ্ড হয়েছিল, 7 জনের যাবজ্জীবন, আর 2 জন পেয়েছিলেন 7 বছর করে কারাদণ্ড। কিন্তু সাব ইন্সপেক্টর আফজালুল হক তিনি পেয়েছেন খালাস। তো এই প্রশ্নটি তুলেছেন বিএম সুলতান মাহমুদ। আচ্ছা, এর বাইরেও তার আরও অভিযোগ আছে, সেটি হলো চানখারপুলে সাব ইন্সপেক্টর আশরাফুলকে গুলির নির্দেশ দিতে দেখা গেছে। তিনি দাবি করেছেন, এই বিষয়ে ভিডিও পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবল, তার কাছে আছে, বিএম সুলতান মাহমুদের কাছে ভিডিও আছে এই বিষয়ে। চানখারপুরে, প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি চানখারপুরে গুলি করে মানুষ হত্যা করা হয়েছিল, আন্দোলনকারীদের হত্যা করা হয়েছিল। সেই মামলায় সাব ইন্সপেক্টর আশরাফুল গুলির নির্দেশ দিচ্ছিলেন। আচ্ছা, তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে। সাব ইন্সপেক্টর আশরাফুলকে আসামি করা হয়নি, যদিও ভিডিওতে দেখা গেছে যে তিনি গুলির আদেশ দিচ্ছেন, তাকে করা হয়েছে সাক্ষী। আচ্ছা, আরেকটি অভিযোগ করেছেন, সেটি হলো রংপুরে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড মামলায় এক পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই পুলিশ কর্মকর্তার নাম হলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইমরান। যদিও প্রসিকিউশনের সামনে বিচারক মণ্ডলীর সামনে কয়েকজন সাক্ষী সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইমরানের নাম নিয়েছিলেন, যে ইমরানের সেখানে সম্পৃক্ততা আছে। তো এই প্রশ্নগুলো করেছেন বিএম সুলতান মাহমুদ। প্রশ্নগুলো কিন্তু গুরুতর, এবং তিনি বলেছেন যে এটি একটি সিন্ডিকেট, যারা টাকা কামাবার জন্য চিফ প্রসিকিউটরের চেয়ারকে ব্যবহার করেছেন। তাজুল ইসলামও এর মধ্যে অন্তর্ভুক্ত, তাকেও ছাড়া হয়নি। তো এই নিয়ে গতকাল থেকে এই পোস্টে কমেন্ট যখন প্রকাশিত হলো, সবার নজরে পড়লো, ভাইরাল হলো বিষয়গুলো, সেই থেকে কাল থেকে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলো নিয়ে আলোচনা হবার মতো কথাই। কিন্তু কারণ আমরা জানি তাজুল ইসলামকে যখন বিএনপি সরকার সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তটি কিন্তু সমালোচিত হয়েছে দেশব্যাপী। কারণ বহু মানুষ তাজুল ইসলামের পারফরমেন্সকে ভালো রেটিং দিচ্ছে, সারা বাংলাদেশের মানুষ, বিশেষভাবে যারা জুলাই যুদ্ধকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের যারা সমর্থক, তো তারা কিন্তু তার পারফরমেন্সকে খুব ভালোভাবে দেখেছেন। এবং আমি নিজেও তার পারফরমেন্স আমি ঠিকই দেখেছি, কারণ তিনি দৃঢ়চেতা ছিলেন। তিনি চাইছিলেন জুলাইতে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, কিংবা গুম খুনের মতো, গুপ্ত হত্যার মতো অপরাধগুলো হাসিনা আমলে যারা করেছে, তারা শাস্তি পান, এই বিষয়টি তাজুল ইসলাম মনে প্রাণে চাইছিলেন। এবং তাজুল ইসলাম আমরা দেখেছি কঠোর পরিশ্রম করছিলেন এই জন্যে, ভিকটিমদের পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্যে। তো সেই তাজুল ইসলাম যখন
অপ্রত্যাশিতভাবে তাকে সরিয়ে দেওয়া হলো। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে বিএনপি হঠাৎ এই কাজটি কেন করলো, না করলেও তো পারত। ঠিক এই মুহূর্তে এমন একটি অভিযোগ বিশেষ তাৎপর্য বহন করে। তো এখন কথা হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি আমরা দেখেছি ফেয়ারলি ফাংশন করছে, কোনো আনফেয়ার কিছু আমরা কখনো দেখিনি। কারণ সেখানে যে বিচারপতিরা ছিলেন ট্রাইব্যুনাল 1, 3 সদস্য বিশিষ্ট বিচারপতিরা সেখানে দায়িত্ব পালন করছিলেন, বিচারকদের একটি প্যানেল। তো সেখানে সভাপতি হিসেবে কাজ করছিলেন বিচারপতি গোলাম মর্তুজা। সেখানে আমরা একাধিকবার তাজুল ইসলামকে ডিসিপ্লিনড হতে দেখেছি, কারণ তাজুল ইসলাম একটু আবেগী ছিলেন। জুলাই হত্যাকাণ্ড, জুলাই যোদ্ধাদের ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তিনি আবেগী ছিলেন, তাই কখনো কখনো তিনি আবেগকে প্রাধান্য দিয়েছেন। বিচার ব্যবস্থাকে তিনি বা রায়কে তিনি এক্সপেডাইট করাবার চেষ্টা করেছেন, এমনটি মনে হয়েছে কারো কারো। তো সেদিক থেকে দু একবার বিচারক মণ্ডলী কিন্তু তাকে অ্যালার্ট করেছিলেন যে আপনি চিন্তা করবেন না, আমরা ন্যায় বিচার দেব, বাট আমরা এক্সপেডাইট করতে পারবো না, আমরা আমাদের মতো করে চলবো। তো এই বিষয়টি আমরা দেখেছি, কারণ এটি হাসিনার ক্যাঙ্গারু কোর্ট ছিল না, যদিও এটি হাসিনা আমলেই হয়েছিল, বাট অন্তর্বর্তীকালীন সরকার এই কোর্টটিকে রিঅর্গানাইজ করেছিলেন এবং তারা কিন্তু ইউকে থেকে একজন লিগাল কাউন্সিল এনেছিলেন বাংলাদেশের চিফ প্রসিকিউটরকে সহায়তা দেওয়ার জন্য, আইনি সহায়তা, টবি ক্যাডম্যান, এবং সেটি পুনর্গঠিত একটি ট্রাইব্যুনাল। তো সেখানে আমরা দেখিনি যে চিফ প্রসিকিউটর এবং বিচারকরা মিলেমিশে গিয়েছিলেন, এমনটি হয়নি, কারণ বিচারকরা একাধিকবার তাকে ডিসিপ্লিন করেছিলেন হালকা। তো হাসিনা আমলে এটি আমরা কখনো চিন্তাই করতে পারিনি যে বিচারকরা চিফ প্রসিকিউটরকে কিংবা পিপিকে, পাবলিক প্রসিকিউটরকে ডিসিপ্লিন করছে, এটি কখনো ঘটেনি হাসিনা বলে। ঘটবার কথা না, কারণ সব মিলেমিশে একাকারই হয়ে গিয়েছিল। বাট এই ট্রাইব্যুনালে সেটি হয়নি। আর এই ট্রাইব্যুনালের কার্যক্রম লাইভ প্রচার করা হয়েছিল, যে কেউ এটি দেখতে পারতেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সেটি ট্রান্সলেট করে দেখবার সুযোগ আছে। তো সেই জন্যে এই ট্রাইব্যুনালের বিষয়ে তেমন কোনো বড় অভিযোগ নেই, ট্রাইব্যুনাল ঠিকঠাক ফাংশন করছিল। আর যদি বিএম সুলতান মাহমুদের অভিযোগগুলো সত্যি হয় যে সেখানে সিন্ডিকেট হয়েছে, তাজুল সিন্ডিকেট, অর্থ কামাবার একটি উপায় তৈরি করেছেন তারা, তাহলে এটি কিন্তু বিচারক মণ্ডলীরও জানবার কথা। আর যেভাবে অভিযোগগুলো করা হয়েছে তাতে মনে হয়েছিল সব সিদ্ধান্ত এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিতেন। চিফ প্রসিকিউটর তো সেখানে সিদ্ধান্ত নেন না, চিফ প্রসিকিউটর প্রসিকিউট করবার চেষ্টা করেন লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে অপরাধীদের। সেখানে বিচারক মণ্ডলী আছেন 3 সদস্যের প্যানেল, তারা সিদ্ধান্ত নেন কি করবেন। তাদের যদি কোনো বিষয় তাদের কাছে দৃষ্টিকটু মনে হতো, অগ্রহণযোগ্য মনে হতো কিংবা সন্দেহজনক মনে হতো, তারা যদি কোনো বিষয়ে স্কেপটিক্যাল হতেন, সন্দিগ্ধ হতেন, তাহলে তারা কিন্তু প্রশ্ন করতে পারতেন এবং প্রশ্ন অবশ্যই তুলতেন। কিন্তু বিচারকদের কেউ কখনো প্রশ্ন তোলেননি চিফ প্রসিকিউটরের নিরপেক্ষতা নিয়ে, কিংবা প্রসিকিউশন টিমের তারা ফিশি কোনো কিছু করছে, অভিযোগটি কিন্তু আসেনি কখনো। আর এইটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, সেখানে অভিযোগ করলে বিচারপতিকে তুলে নেবার ব্যবস্থা ছিল না। হাসিনা আমলে বিচারপতিকেও তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখনকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যে মামলাটি, দুর্নীতি সংক্রান্ত, সেই মামলায় হাসিনা রায় লিখিয়ে দিয়েছিলেন হাসিনার বিচারপতিদের মাধ্যমে, এবং তিনি এক বিচারকের উপর চাপ সৃষ্টি করছিলেন, তাকে তুলে নেওয়া হয়েছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বাসায়। তুলে নিয়ে তাকে বলা হয়েছিল যে এই রায় কালকে আপনি পাঠ করবেন। তো এটি হাসিনা আমল ছিল না। আর পিস্তলের মুখে কোনো বিচারপতিকে তুলে নেবার, কোনো প্রসিকিউটরকে তুলে নেবার ব্যবস্থা নেই এখন বাংলাদেশে। তো এই পরিস্থিতিতে বিএম সুলতান মাহমুদ যদি সত্যিকার অর্থে একজন সত্যবাদী মানুষ হন, যিনি অত্যন্ত দৃঢ় তার সিদ্ধান্তে, তার চিন্তায়, তার চেতনায়, ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ, তাহলে সেই ক্ষেত্রে বিচার চলাকালীন সময়ে তিনি আপত্তি করেননি কেন? তিনি তো চিফ প্রসিকিউটরের বিরোধিতাও করতে পারতেন, এমনকি তিনি চাইলে সে আদালত বর্জন করতে পারতেন। কনসিকুয়েন্স যাই হোক, সত্যের খাতিরে ন্যায় বিচারের স্বার্থে তিনি বলতে পারতেন এখানে অনিয়ম হচ্ছে, আমি এখানে আর কাজ করবো না। তিনি সে কথা বলতে পারতেন, তাতে তার ফাঁসি হতো না। কিন্তু তখন তিনি কোনো উচ্চবাচ্য করেননি। বিচারের রায় হলো, 3টি মামলার অন্তত রায় হয়েছে, আর অসংখ্য মামলা সেখানে বিচারাধীন আছে, সেনা কর্মকর্তাদের মামলা সহ। তো এখন এসে তিনি অবসর নেওয়ার পর, নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর, বিশেষ মুহূর্তে, তাও আবার কোনো প্রপার ফোরামে না, আরেকজনের ফেসবুক পোস্টে কমেন্ট আকারে অভিযোগগুলো আনা, এটি কিন্তু বিভিন্ন মহলে প্রশ্নের উদ্রেক করেছে যে বিএনপির নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ করা জনাব তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া এবং এই ফেসবুক পোস্ট এবং পোস্টে কমেন্ট, ইঙ্গিতপূর্ণ কমেন্ট, এই সবগুলোকে অনেকে এক করে দেখার চেষ্টা করছেন। এবং যদি করেন তাদেরকে কি দোষ দেওয়া যাবে? প্রিয় দর্শক শ্রোতা, কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা পুরো বিষয়টিতে কী ভাবছেন। তো এখানে অনেক কিছুই ফিশি মনে হচ্ছে, তাই আমরা চাই নতুন চিফ প্রসিকিউটর যিনি এসেছেন, তিনি পুরো বিষয়টি, ইতিমধ্যে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করেছেন, তিনি সময় নিয়েছেন, যে তিনি মাত্রই জয়েন করেছেন গতকালই দুপুরে,
তিনি সময় নেবেন এবং বিষয়টি তিনি বলেছেন তার কাজ পর্যন্ত পৌঁছবে। তো আমরা চাই একটি নিরপেক্ষ তদন্ত হোক, যাচাই বাছাই করা হোক অভিযোগগুলোর সত্যতা আছে কিনা, না থাকলে যিনি অভিযোগ করেছেন তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার বিরুদ্ধে ডিফেমেশন হতে পারে, মানহানির কেস হতে পারে। আর যদি সত্যতা পাওয়া যায়, আমি বলছি না, তাজুল ইসলামও হিউম্যান বিং, আমাদের মতোই মানুষ, তারও ভুল ত্রুটি থাকতে পারে, কিংবা অন্য প্রসিকিউটরদের, তাহলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয়, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। সেটি আমাদের অস্বীকার করবার কোনো উপায় নেই। প্রকৃত সত্য বেরিয়ে আসবে সত্যিকারের একটি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে, এবং সেইটির অপেক্ষায় আমরা থাকলাম। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন।